আমরা যে আজকে শুরু করব সেকেন্ড ল থেকে আর কি, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, মানে সিলেবাসের টপিক 1 থেকে। আর মিরান স্যার তোমাদের টপিক 3 থেকে পড়াবেন আর কি, ফিজিক্যালি ক্লাস 7। তার সাথে কথা হচ্ছে, তোমার মিরান স্যারের সাথে, জি স্যার, কথা হয়েছে, স্যার বলেছেন। অনেক ক্লাস কবে নেবেন? স্যার মানডের ক্লাসটা নিবেন, আর হচ্ছে টিউসডে ক্লাসটা আপনি অনলাইনে নিবেন বললেন। হ্যাঁ, টুইসডে ক্লাসটা কিন্তু টুইসডে আমি নেব না, এখন আমি ওদের শনিবার নিলে আমার সুবিধা হয় আর কি, আমি শনিবারে নেব আর কি। শনিবার তো সবার ছুটি থাকে, কারণ তোমরা আবার বলো যে ক্লাস থাকে আবার ঝামেলা একটু, সেজন্য আপনাদের শনিবারে নেব ভাবছি। এই প্রতি শনিবারে অসুবিধা হবে তোমার শনিবারে? না মানে স্যার। শনিবার ছুটি, স্যার আমি শনিবার নেব ভাবছি আর কি। ওইটা শনিবার হলে আমার একটু সুবিধা হয়, এই এখানে একটু প্রবলেম আছে, তো আমি যেন শনিবার নেব আর কি, 10টায়, রাত 10টার দিকে, বা আগেও নিতে পারি, তোমরা যখন টাইম বলো আর কি। স্যার আমি সবাইকে জিজ্ঞেস করে সবার যেটা সুবিধা হয় জানাই আপনাকে আর কি। আর জানাবো। তাহলে অত যদি মনে করো সোমবারে, তাহলে সোমবারেও নিতে পারবো, অসুবিধা নেই। যদি সোমবারে বলো সোমবারও নিতে পারবো, তোমরা সবার সাথে জিজ্ঞাসা করো, যদি সবাই এগ্রি করে তাহলে আমরা নেক্সট সোমবারেও নিবো আর কি, অসুবিধা নেই। তো আজকে আমরা একটু ওই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স আলোচনা করবো। সবার সাথে জিজ্ঞাসা করে বলো শনিবার সুবিধা হবে না সোমবার সুবিধা হবে, জি স্যার, ঠিক আমি আছে? জিজ্ঞাসা করে মানে আবার একটু জানাচ্ছি। অসুবিধা হবে যেটা, ওই সোমবার মঙ্গলবার দুদিন থার্মোডাইনামিক্স ক্লাস পড়ে যাচ্ছে, আমি সেই জন্য একটু শিফট করে নিয়ে আসছি আর কি, কারণ বুঝতে দুটো ক্লাস পেরেছি। পরপর হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি যদি শনিবার জি হলে তোমাদের স্যার। সুবিধা হয়, আমি ওই জন্য নিয়ে আসছি এখানে আর কি। আর তা না হলে থার্মোডাইনামিক্স উনিও পড়াবেন, আমিও পড়াবো, কন্টিনিউয়াস পড়া হয়ে যাবে, তো অনেক হয়ে যাবে, সেজন্য আমি এটা শনিবার নিতে চাচ্ছি আর কি। সবাই আলাপ আচ্ছা করে স্যার। নিও। আর শনিবার জি যে কোনো স্যার। টাইম নিতে পারবো আমি, তুমি বলো যে কোনো টাইম বললেই নিতে পারবো আমি। ওকে আর স্যার, এখানে আমি আমাদের সবার সাথে সময় কথা পার্থক্য হলো বলবো। 24 ঘন্টা, আমি রাত্রেও নিতে পারবো দরকার হলে, আর যে কোনো টাইম নিতে, দিনের বেলাও নিতে পারবো, কোনো অসুবিধা নেই। তোমাদের দিনের বেলাও শনিবার নিতে পারবো। আচ্ছা স্যার। জি স্যার। সুইটেবল টাইম দিলে দিনের বেলা ধরো মনে করো এই ধরো কয়টায়, 8টা 9টা 10টা এরকম হলে আমি নিতে পারবো, অসুবিধা নেই। তো ঠিক আছে তাহলে, আচ্ছা জি আমি স্যার, স্ক্রিন আমি শেয়ার দিচ্ছি, দেখো জেনে জানাচ্ছি। স্ক্রিন শেয়ার দিচ্ছি, দেখো স্ক্রিন শেয়ার হচ্ছে না? জি স্যার। স্ক্রিনটা শেয়ার হচ্ছে না? জি স্যার, হচ্ছে না? হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখো লেখা আছে থার্মোডাইনামিক্স। প্রথমে থার্মোডাইনামিক্স কি ওই সম্বন্ধে একটু ব্রিফ আলোচনা আছে, এটা আগের যে ওখানেও ছিল আর কি। যেমন ধর এখানে আমরা জানি যে থার্মোডাইনামিক্স মানে থার্মো মিন্স হিট, ডাইনামিক্স মানে মোশন, অর্থাৎ এটা অর্থ হলো থার্মোডাইনামিক্স মিন্স হিট ইন মোশন, মানে দ্যার ইজ এ চেঞ্জ অফ হিট এনার্জি। আমরা বলতে পারবো থার্মোডাইনামিক্স ডিলস উইথ দ্য চেঞ্জ ইন হিট ইন ডিফারেন্ট ফিজিক্যাল অর কেমিক্যাল প্রসেসেস। যে কোনো ফিজিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল চেঞ্জে যে হিট চেঞ্জ, এটা নিয়ে কিন্তু থার্মোডাইনামিক্সটা ডিল করবে। আর এটা হলো যেমন আমরা দেখতে পারি, যেমন এখানে আমরা লিখেছি এইভাবে, থার্মো মিন্স হিট and dynamics mean in motion. So thermodynamics appears to be the science of study of conversion of heat into other form of energy. এটাকে সুবিধা হলো যে হিটটাকে কমপ্লিটলি আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা যায়, কিন্তু আদার ফর্ম অফ এনার্জিটাকে মানে হিটটাকে কমপ্লিটলি আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা যায় না, কিন্তু অন্য অন্য এনার্জিটাকে কিন্তু কমপ্লিটলি হিটে কনভার্ট করা যায়। দেখো, বাট in broader sense it is concerned with the energy changes in matter with the transformation of the various form of energy from one form to another form. আচ্ছা, এটা হচ্ছে মানে এনার্জির বিভিন্ন ট্রান্সফরমেশন নিয়ে আমরা এটাতে আলোচনা করব। আর এটা হলো, এটার যে বেসিসটা হলো, ইট ইজ বেসড অন লার্জ নাম্বার অফ এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, মানে অনেকগুলো এক্সপেরিমেন্ট করার পরে যে রেজাল্টটা পাওয়া গেছে সেটার এক্সপেরিমেন্ট ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। এন্ড বাল্ক প্রপার্টি অফ ম্যাটার, বাল্ক প্রপার্টি অফ ম্যাটার বলতে বোঝায় যে ফিক্সড অ্যামাউন্ট অফ ম্যাটারের পরিবর্তে, কিন্তু ম্যাটারটা কি, ম্যাটারের মলিকুলার স্ট্রাকচার কি বা ম্যাটারের অন্যান্য প্রপার্টির উপর ডিপেন্ড করবে না, যে কোনো একটা বাল্ক অ্যামাউন্ট অফ ম্যাটেরিয়ালস এর প্রপার্টি, বাল্ক প্রপার্টি, যেমন ধরো ম্যাস, এটা একটা বাল্ক প্রপার্টি, ধরো ইন্টারনাল যে একটা বাল্ক প্রপার্টি, এটা ধরো ফ্রি এনার্জি একটা বাল্ক প্রপার্টি, মানে একটা বাল্ক প্রপার্টির উপর ডিপেন্ড করে। যেমন ধরো সারফেস টেনশন, ওটা শুধু সারফেসের এনার্জির উপর ডিপেন্ড করবে, কিন্তু এটা হচ্ছে একটা পুরো বডি, একটা যে কোনো সিস্টেমের যে ম্যাস থাকবে এই পুরো ম্যাসের উপর ডিপেন্ড করবে। এটা হলো এই বাল্ক প্রপার্টি নিয়ে স্টাডি করা হয়। তাই এটা ইজ বেসড অন লার্জ অ্যামাউন্ট অফ এক্সপেরিমেন্টাল ফ্যাক্টস, মানে অনেকগুলো এক্সপেরিমেন্ট করার পরে তার রেজাল্টের উপর ডিপেন্ড করে করা হয়েছে থার্মোডাইনামিক্সটা। এবং ইট ডিলস উইথ দ্য বাল্ক প্রপার্টি, নট সারফেস প্রপার্টি, নট স্পেসিফিক, মানে অ্যামাউন্ট ম্যাটেরিয়ালস এর পরিমাণের উপর ডিপেন্ড করবে আর কি।
আর এর স্কোপটা কি দেখো, স্কোপ হচ্ছে কি, এটা থার্মোডাইনামিক্স কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা হচ্ছে দেখো, স্কোপ অফ থার্মোডাইনামিক্স, এটার স্কোপটা কতটুকু, সেটা হচ্ছে টু এস্টাবলিশ ক্রাইটেরিয়ন অর ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়ন হচ্ছে সিঙ্গুলার, হচ্ছে ক্রাইটেরিয়ন হচ্ছে প্লুরাল, ক্রাইটেরিয়ন ফর assuming the ability of system to undergo change and feasibility of physical or chemical changes, মানে এটা থার্মোডাইনামিক্স ডিল করবে যে কোনটা ফিজিক্যাল চেঞ্জ বা কেমিক্যাল চেঞ্জ ফিজিবল কিনা, বা এটা ফিজিবল কিনা এই চেঞ্জটা, এবং কোন ফিজিক্যাল চেঞ্জ অথবা আইস থেকে কি ওয়াটার হবে না ওয়াটার থেকে আইস হবে, মানে এই চেঞ্জটা কোনটা হবে, এটা ফিজিবল কিনা, হয়তো অক্সিজেন এবং হাইড্রোজেন মিলে ওয়াটার হবে, কিন্তু সেটা হবে কি হবে না সেটা বলে দিবে, কিন্তু কোন কন্ডিশনে হবে সেটা কিন্তু বলতে পারবে না, এটা আমরা পরের ডিভিশনে দেখবো। তাহলে প্রথমে কোনটা প্রসেসের ফিজিবিলিটি সম্বন্ধে থার্মোডাইনামিক্স বলতে পারবে। আচ্ছা, টু নো দ্য এক্সটেন্ট টু হুইচ এ প্রসেস উড প্রসিড আন্ডার গিভেন কন্ডিশন, একটা ডেফিনিট কন্ডিশনে এই একটা প্রসেস কতটুকু কনভার্সনটা হবে, ধরো একটা রিঅ্যাকশন থেকে প্রোডাক্ট কত পার্সেন্ট হবে, বা কি কন্ডিশনে কত পার্সেন্ট হবে, মানে কন্ডিশন চেঞ্জ করার সাথে সাথে পার্সেন্টেজ অফ ইল্ডও চেঞ্জ হয়ে যাবে। তাহলে এগুলো থার্মোডাইনামিক্স বলবে যে কোন কন্ডিশনে আমরা একটা প্রসেস কতটুকু হবে, বা কত কোন জায়গায় গিয়ে প্রসেসটা ইকুইলিব্রিয়ামে চলে আসবে, এই সম্বন্ধে বলে দিবে। আবার বলবে টু ডিরাইভ দ্য লজ অফ ফিজিক্যাল কেমিস্ট্রি, একটা সুবিধা হলো ফিজিক্যাল কেমিস্ট্রিতে অনেকগুলো ল আছে, যেমন ধরো রাউটস ল, ধরো এই রাউটস ল আছে, ব্যান্ড অফ ল আছে, তারপরে মনে করো ফেজ রুল আছে, ফেজ গুলো কতগুলো ল আছে, সেই সব ল গুলাকে থার্মোডাইনামিক্স কিন্তু ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দিতে পারবে। তো অনেকগুলো ল হচ্ছে কি, যে একটা একটা উদ্ধৃতি দিল এবং সেটা এক্সপেরিমেন্টাল প্রুফ আছে, তাহলে সেটা হলো ল, কিন্তু সেই ল গুলা থার্মোডাইনামিক্স করবে কি ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দিবে যে এটা লটা এরকমই হওয়া উচিত ছিল, এবং এটাকে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারবো। যেমন ধরো তোমরা পড়ছো কি পড়ে আসছো না ফার্স্ট ইয়ারে, লোয়ারিং অফ প্রেসার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ডিপ্রেশন ফ্রিজিং পয়েন্ট, এগুলো পড়ছো না তোমরা? কিন্তু এই যে ল গুলো, এগুলো আমরা সামনে পড়ে আসছি ল, কিন্তু দেখবে থার্মোডাইনামিক্স দেখবে যে আমরা ম্যাথমেটিক্যালি এই ল গুলো ডিরাইভ করে ফেলতে পারবো। ম্যাথমেটিক্যালি বলে দিবে যে এটা লোয়ারিং অফ প্রেসার হবে কি মোর ফ্র্যাকশন অফ দি লোয়ারিং অফ প্রেসার, লিটল লোয়ারিং অফ প্রেসার উইল বি ইকুয়াল টু দ্য মোর ফ্র্যাকশন অফ দি সলিউট, অথবা এলিভেশন অফ বয়লিং পয়েন্ট অফ এ সলভেন্ট অন এডিশন অফ সলিউট is proportional to the molality of the solute, ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্টও একই রকম মোলালিটি, কিন্তু অস্ফটিক প্রেসার হলো মোলারিটি। এই যে পার্থক্যগুলো, এগুলো কিন্তু দেখবে আমরা ম্যাথমেটিক্স নিজেরাই করবে, ওটা আমরা নেক্সট ওটা ইয়ে স্যার পড়াবে, আমি স্যার পড়াবে, দেখবে যে ম্যাথমেটিক্যালি আমরা থার্মোডাইনামিক্স দিয়ে ডিরাইভ করে ফেলতে পারবো। তাহলে ল গুলোর যে প্রুফ, ম্যাথমেটিক্যাল প্রুফ, সেটা আমরা থার্মোডাইনামিক্স থেকে পেয়ে যাব। তারপরে হলো আর এখন আছে দেখো, টু ডিরাইভ দ্য লজ অফ থার্মোডাইনামিক্স physical chemistry such as Raoult's law, Bantoff law, Bantoff law of dilute solution, and phase rule ডিরাইভ করা যাবে। ডিস্ট্রিবিউশন ল, যে ডিস্ট্রিবিউশন ল আমরা পড়ে আসছি কিরকম, যে একটা সলিউট যদি দুটো ফেজে ডিজলভ হয়, সলিউবল হয়, তাহলে একটা সার্টেন টেম্পারেচার এই রেশিও অফ দি দেয়ার কনসেন্ট্রেশন, দেয়ার রেশিওটা হলো কনস্ট্যান্ট, এটা কিন্তু থার্মোডাইনামিক্স ম্যাথমেটিক্যালি ডিরাইভ করে দিতে পারবে। তাহলে আমরা বুঝতে পারছি কি থার্মোডাইনামিক্স দিয়ে আমরা যে ফিজিক্যাল কেমিস্ট্রির যে ল গুলো আছে এগুলোকে ডিরাইভ করতে পারবো। এখন কিছু কিছু লিমিটেশনও আছে থার্মোডাইনামিক্স, এটা হলো ব্রডলি আর কি, লিমিটেশন গুলো কিরকম দেখো, ইট ক্যান প্রেডিক্ট দ্য ফিজিবিলিটি অফ প্রসেস বাট নট সাকসেস, মানে থার্মোডাইনামিক্স বলে দিবে যে এটা থেকে এটা কনভার্সনটা হবে, কিন্তু এটা কি কন্ডিশনে হবে, কি অবস্থায় হবে, সেগুলো বলতে পারবে না। সাচ এজ দ্য ক্রাইটেরিয়া ইজ বেসড অন দ্য, বিকজ কারণ আমরা থার্মোডাইনামিক্সটা ডিপেন্ড করবে ইনিশিয়াল স্টেট এন্ড ফাইনাল স্টেটের উপরে বেসিস করে করা হয়, যেটা ফিজিবল কি ফিজিবল না, কিন্তু ইনিশিয়াল স্টেট থেকে ফাইনাল স্টেট কিভাবে যাব ওই সম্বন্ধে কিছুই বলা না, এটা পাথ ইন্ডিপেন্ডেন্ট, যার জন্য হচ্ছে কি এটা কিভাবে প্রসেসটা হবে সেটা বলা যাবে না, সেটা তোমাকে অন্যান্য অন্যান্য কেমিক্যাল ল বা অন্যান্য ধরো কাইনেটিক্স দিয়ে অন্যান্য মেথড দিয়ে ওটাকে ডিফাইন করতে হবে আর কি। দেখো, ইট ডাজ নট কনসার্ন উইথ দ্য পাথ অফ দি ইনিশিয়াল, যেহেতু পাথের উপর ডিপেন্ড করা থার্মোডাইনামিক্সটা, সেজন্য ওই কি কি কোন পাথে হবে সেটা সম্বন্ধে কিছু বলতে পারবে না। আর cannot explain the reaction mechanism as not based on the molecular structure, ধরো একটা রিঅ্যাকশন মেকানিজম হচ্ছে, এবং রিঅ্যাকশন মেকানিজম কিন্তু থার্মোডাইনামিক্স এক্সপ্লেন করবে না, কারণ থার্মোডাইনামিক্স মাইক্রোস্কোপিক প্রপার্টির উপর ডিপেন্ড করে না, এটা হচ্ছে বাল্ক প্রপার্টি, মানে একটা ফিক্সড অ্যামাউন্ট অফ সাবস্টেন্স নিয়ে, সাবস্টেন্স কোন মলিকুলার তৈরি,
মলিকুলার পোলারিটি আছে কি নাই, মলিকুলার প্রপার্টিজ কি, তার উপর ডিপেন্ড করে না। যার জন্য হচ্ছে কি যে এটা রিঅ্যাকশন মেকানিজমটাকে এক্সপ্লেন করতে পারে না। কারণ তুমি দেখেছো রিঅ্যাকশন মেকানিজম স্টাডি করতে গেলে মলিকুলের কোথায় পজিটিভ চার্জ পার্শিয়াল, কোথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ, কোথায় অ্যাট্রাক্ট হবে, তাহলে কি হচ্ছে মলিকুলার স্ট্রাকচার জানতে হবে। আর যেহেতু থার্মোডাইনামিক্স মলিকুলার স্ট্রাকচার উপর ডিপেন্ড করে করা হয় নাই, হচ্ছে বাল্ক প্রপার্টির উপর, সার্টেন অ্যামাউন্ট অফ ম্যাসের উপর। সেজন্য হচ্ছে কি ইট ক্যান নট এক্সপ্লেন দ্য মেকানিজম অফ কেমিক্যাল রিঅ্যাকশন, রিঅ্যাকশন মেকানিজম এক্সপ্লেন করতে পারে না। আরটা হচ্ছে it cannot tell us the speed or the time that would require to complete the chemical change। মানে একটা রিঅ্যাকশন হবে বললো, কিন্তু এই রিঅ্যাকশনটা কি ফাস্ট হবে না স্লো হবে, বা এটা ফাস্ট কি হবে স্লো হবে ওটা কিন্তু বলতে পারবে না। তার কারণ হচ্ছে একটা রিঅ্যাকশন ফাস্ট হওয়া ডিপেন্ড করে রিঅ্যাকশনের অ্যাক্টিভেশন এনার্জির উপর। যদি দেখা যায় যে রিঅ্যাকশনটা ফিজিবল কিন্তু অ্যাক্টিভেশন এনার্জি হচ্ছে অনেক বড়, অ্যাক্টিভেশন এনার্জি অনেক বড় হলে হবে কি যে নর্মাল টেম্পারেচারে কোনো রিঅ্যাক্ট্যান্ট মলিকুলার অ্যাক্টিভেশন এনার্জি থাকবে না। যদি না থাকে তাহলে রিঅ্যাকশনটা হবে না। কিন্তু থার্মোডাইনামিক্স বলছে কি রিঅ্যাকশনটা হবে, কিন্তু যেহেতু অ্যাক্টিভেশন এনার্জি নাই, মলিকুল অ্যাক্টিভেটেড নয়, তাহলে ওই রিঅ্যাকশনটা হবে না। এটা করতে হলে কি করতে হবে, এটা করতে হলে কি আমাদের কাইনেটিক স্টাডি করতে হবে। কাইনেটিক স্টাডি তখন অ্যাক্টিভেশন এনার্জিটা বের করবে, বের করে বলবে এত অ্যাক্টিভেশন এনার্জি লাগবে, এত অ্যাক্টিভেশন এনার্জি লাগলে তাহলে টেম্পারেচার কত হবে, সেটা ওই টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট, এনার্জিটা টেম্পারেচার উপর ডিপেন্ডেন্ট। সেই জন্য ওগুলো স্টাডি করবে, রিঅ্যাকশন রেট বা কাইনেটিক্স ওটাকে স্টাডি করবে। তাহলে আমরা এই তিনটে হলো লিমিটেশন। তাহলে আমরা মোটামুটি দেখলাম এখন যে থার্মোডাইনামিক্সের স্কোপটা কি, মানে কোথায় কোথায় এটা অ্যাপ্লিকেবল, আবার থার্মোডাইনামিক্সের লিমিটেশন কি, সেগুলো আমরা একটু আলোচনা করে দেখলাম। তারপর এখন আমরা আসি যে আচ্ছা একটা লিমিটেশন হচ্ছে অনলি অ্যাপ্লিকেবল ফর ম্যাক্রোস্কোপিক সিস্টেম। মানে একটা বড় ম্যাক্রোস্কোপিক সিস্টেম মানে কি যে যে সিস্টেমটা চোখে দেখা যায় বা একটা বিগার অ্যামাউন্ট। মাইক্রোস্কোপ হলো যেটা মাইক্রোস্কোপ ছাড়া দেখা যাবে, ধরো মলিকুল, ধরো মলিকুলার স্ট্রাকচার, ধরো অ্যাটম, তারপর মনে করো একটা পলিমার মলিকুল, যেগুলো মাইক্রোস্কোপিক স্ট্রাকচার সেগুলোর জন্য ওগুলো বেশি করে করা হয় না বিদায় শুধু এটা মাইক্রোস্কোপ প্রপার্টিকে এক্সপ্লেন করতে পারবে, কিন্তু মাইক্রোস্কোপটা পারবে না। তাহলে অনলি অ্যাপ্লিকেবল ফর ম্যাক্রোস্কোপিক সিস্টেম, মানে বড় সিস্টেমের উপর যেটা খালি চোখে দেখা যায় ওরকম সিস্টেমের জন্য এটা ভ্যালিড। অ্যাজ কারণ হচ্ছে অ্যাজ বেসড অন দ্য বাল্ক প্রপার্টি অফ ম্যাটার। এটা যেহেতু বাল্ক প্রপার্টি মানে একটা বড় বস্তুর উপর প্রপার্টির উপর ডিপেন্ড করে এটা এস্টাবলিশ, সেই জন্য এটা শুধু ম্যাক্রোস্কোপিক প্রপার্টিকে এক্সপ্লেন করবে, কিন্তু মাইক্রোস্কোপিক প্রপার্টিকে এক্সপ্লেন করবে না। যেমন ধরো ডাইপোল মোমেন্ট কত হবে, ধরো এটা পোলার না নন পোলার, ওগুলোকে এক্সপ্লেন করতে পারবে না, শুধু অ্যাজ এ হোল ম্যাথের যে প্রপার্টি ওটাকে এক্সপ্লেন করতে পারবে। আর হলো আচ্ছা এখন দেখো লিমিটেশন অফ, এখন আমরা আসি যে ফার্স্ট ল আমরা পড়ে আসছি কি, ফার্স্ট ল হলো কি এনার্জি ক্যান neither be created nor be destroyed but it can convert from one form to another form। অর্থাৎ আমি বলতে পারি ইট ইজ দ্য ল অফ কনজারভেশন অফ এনার্জি, এনার্জি ইজ কনজার্ভ। এটা হচ্ছে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। কিন্তু প্রথমে আমরা আসি এখন যে ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এর লিমিটেশনটা কি, কারণ সেই লিমিটেশন গুলোকে ওভারকাম করছে সেকেন্ড ল। সেই জন্য আমরা লিমিটেশন গুলো জানতে হবে। আমার সময় পরীক্ষা আসে যে হোয়াট আর দ্য লিমিটেশন অফ দি ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ওটা দেখবেন সিলেবাসও আছে ওইটা ওইভাবে। দেখো it does not give the condition under which energy can be converted from one form to another form। আমরা পড়ছি ফার্স্ট লতে energy can be converted from one form to another form, but what are the conditions under which the energy can be converted one form to another form, ও সম্বন্ধে কিছুই বলা নাই। সেজন্য আমরা যে এনার্জি কনভার্সনের কন্ডিশনটা বলা নাই। যেমন ধরো আইস থেকে ওয়াটার হবে, কিন্তু কোন কন্ডিশনে আইস থেকে ওয়াটার হবে সেটা হচ্ছে কি যে মেল্টিং পয়েন্টের উপরে থাকতে হবে, কিন্তু ওই সম্বন্ধে কিছু বলা নাই। আবার আইসটা ফ্রিজ করে ওয়াটার হবে, কিন্তু সেটা কোন কন্ডিশনে হবে সেটাও বলা নাই। সেটা ডিপেন্ড করবে কিসের উপর, অ্যাটমসফিয়ারিক প্রেসার প্লাস টেম্পারেচার। আর কখন আইস এবং ওয়াটার ইকুইলিব্রিয়ামে থাকবে ওইটাও বলা নাই, কিন্তু এটা থার্মোডাইনামিক্স সেটা বলে দিবে যে কখন আইস এবং ওয়াটার ইকুইলিব্রিয়ামে থাকবে। তাহলে কোন কন্ডিশনে কোনটা এনার্জি কনভার্সন হবে বা হবে না, বা ইকুইলিব্রিয়াম কখন হবে, সেগুলো কিন্তু থার্মোডাইনামিক্স এই সেকেন্ড ল বলে দিবে। দেখো it does not indicate the extent and the direction of such a conversion, এবং শুধু এনার্জি কনভার্ট হবে বলতে পারবে, কনভার্সনটা কোন দিকে হবে। যেমন ধরো ওয়াটার ডিসোসিয়েট করে অক্সিজেন এবং হাইড্রোজেন হবে,
না হাইড্রোজেন অক্সিজেন কনভার্ট করে ওয়াটার হবে, কোন ডিরেকশনে সেটা বলতে পারবে না, যে এটা বলতে পারবে এটা হবে কি হবে না, কিন্তু কোন ডিরেকশনে হবে ওটা বলতে পারবে না। তাহলে সেটা কিন্তু আমরা এই সেকেন্ড ল থেকে পেয়ে যাবো আর কি। দেখো এখন আমরা এখানে আসি এবার, দেখো ডিফারেন্ট কাইন্ড অফ এনার্জি ক্যান কমপ্লিটলি কনভার্টেড ইনটু হিট, মানে বিভিন্ন এনার্জিটাকে, ধরো ইলেকট্রিক্যাল এনার্জি বা মেকানিক্যাল এনার্জি, দেখা যাবে সব এনার্জিটাকে ক্যান বি কনভার্টেড ইনটু হিট, বাট হিট ক্যানট বি কমপ্লিটলি কনভার্টেড ইনটু আদার ফর্ম অফ এনার্জি। কিন্তু হিটকে কমপ্লিটলি আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা যাবে না, ওটা অনলি পার্শিয়াল করা যাবে বা সার্টেন পার্সেন্টেজ করা যাবে। সব হিটকে আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা যাবে না, কিন্তু অন্য এনার্জি গুলোকে হিটে কনভার্ট করা যাবে কমপ্লিটলি। দেখো সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স gives the information as to the condition under which heat can be converted into other form of energy or work, and limitation of the governed by the such conversion। এবং এই সেকেন্ড ল থার্মোডাইনামিক্স করবে কি, যে হিটকে কোন কন্ডিশনে আদার ফর্ম এনার্জিতে কনভার্ট করা যাবে সেটা বলতে পারবে, এবং কত পার্সেন্ট এনার্জিটাকে আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করা বা ওয়ার্কে কনভার্ট করা যাবে, মানে হিটের কত পার্সেন্ট ওয়ার্কে কনভার্ট করা যাবে সেটা বলতে পারবে, এবং কোন কন্ডিশনে কনভার্সন হবে এবং সেগুলোকে আমরা এই সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স থেকে বলতে পারবো। এখন আমরা আসি যে স্টেটমেন্ট অফ সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স। আগে যেরকম ফার্স্ট ল স্টেটমেন্ট তোমরা পড়েছো, এখন সেকেন্ড লকে বিভিন্ন ভাবে স্টেটমেন্ট দেওয়া যায়, মানে একাধিক ভাবে শিখে নিবে আর কি, এগুলো বিভিন্ন ভাবে ডিফাইন করে বিভিন্ন জনে। যেমন দেখো সেকেন্ড ল স্টেটমেন্ট হলো, ইট ইজ ইম্পসিবল টু construct a machine functioning in cycles which can convert heat completely into equivalent amount of work without producing changes elsewhere। মানে এমন কোনো মেশিন তৈরি করা যাবে না যেটা হিটকে পুরোপুরি ওয়ার্কে কনভার্ট করে আদার ফর্ম অফ এনার্জিতে কনভার্ট করতে পারবে, এবং অন্য কোনো চেঞ্জ না করে জাস্ট হিটকে আদার ফর্ম অফ এনার্জিতে কমপ্লিটলি কনভার্ট করা যাবে না। এটা তো কি, এটাকে অনলি পার্শিয়ালি কনভার্ট করা যাবে। এটা হলো একটা ল। একটা ল হলো, heat cannot of itself without intervention of an external agency pass from a colder to a hotter body। মানে কোন অবস্থাতেই হিট অন্য কোনো এজেন্সির সাহায্য ব্যতীত লোয়ার টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার যাবে না, কিন্তু দেখা যাবে হাই টেম্পারেচার থেকে হিট লোয়ার টেম্পারেচারে স্পন্টেনিয়াসলি যাবে। তাহলে হচ্ছে কি, এটা এইভাবে বললে হবে যে হিট ক্যানট অফ ইটসেলফ উইদাউট ইন্টারভেনশন অফ an external agency pass from colder to a hotter body। মানে হিট কোনো অবস্থাতেই কোল্ডার বডি থেকে কারো সাহায্য ব্যতীত হটার বডি যেতে পারবে না। যেমন ধরো আমরা এসি ইউজ করি, সেখানে কিন্তু রুমের টেম্পারেচারটা হচ্ছে কম, বাইরের টেম্পারেচারটা হচ্ছে কম বেশি, কিন্তু সেখানে আমরা কম্প্রেসার ইউজ করি, আনাদার একটা কম্প্রেসার ইউজ করে কিন্তু ওই ইয়েটাকে এই গ্যাসটাকে কম্প্রেস করে হিটটাকে ট্রান্সফার করে, কিন্তু এখানে ওই কোনো মেশিন ছাড়া কিন্তু কোনো অবস্থাতেই এই লোয়ার টেম্পারেচার থেকে হাই টেম্পারেচারে নেওয়া যাবে না। সেখানে করা হবে যেমন হিট, ধর একটা এয়ার কুলারের মেকানিজমটা কি, মেকানিজম হলো কিছুই না, জাস্ট একটা ফ্রিয়ন ইউজ করে। ফ্রিয়নটা হচ্ছে কি লিকুইড যার বয়লিং পয়েন্ট অনেক কম, সেই লিকুইডটা করে কি যে রুমের যেখানে এখানে এভাপোরেট করে, এসিতে আসে এভাপোরেট করে, যখন এভাপোরেট করে তাহলে সে অ্যাবজর্ব করে এনথালপি অফ ভ্যাপোরাইজেশনটা অ্যাবজর্ব করে, যখন এনথালপি অফ ভ্যাপোরাইজেশনটা অ্যাবজর্ব করে সে সিস্টেম থেকে হিটটা নেয়, নেওয়ার পর ওই জিনিসটা খুব কুল হয়ে যায়, যখন কুল হয় তখন সেখানে এয়ার ব্লো করা হয়, তাহলে কি হয়, এয়ারটা ঠান্ডা হয়ে আসে, ঠান্ডা আসার পর কি হলো যে লিকুইড ফ্রিয়নটা ভেপার হয়ে গেল। আবার কম্প্রেসরে গিয়ে করে কি যে সে লিকুইড ভেপারটাকে ফ্রিয়ন ভেপারটাকে হাই প্রেসার দিয়ে লিকুইড করা হয়, যেহেতু এভাপোরেশনটা হচ্ছে এন্ডোথার্মিক, তাহলে হিট এখান থেকে অ্যাবজর্ব করে নিয়ে নিচ্ছে। আবার এই কনডেনসেশনটা ভেপার থেকে যখন লিকুইড করবে কম্প্রেসারে কম্প্রেস করে, সেটা হলো এক্সোথার্মিক, তাহলে কি হবে সেখানে হিট ইভলভ হবে। তাহলে সেখানে দেখবে যে কোন একটা অ্যাসিড ভিতরের সাইডে ঠান্ডা কিন্তু বাইরের সাইডটা হচ্ছে যেটা কম্প্রেসর যেখানে সেখানে হিট জেনারেট হচ্ছে। হিট জেনারেট হওয়ার কারণ হচ্ছে সেখানে ফ্রিয়ন গ্যাসটাকে কম্প্রেসার কম্প্রেস করে লিকুইড করছে, লিকুইড করে আবার পাইপ দিয়ে পাঠিয়ে দিচ্ছে যেখানে কুলার আছে, যেখানে এভাপোরেটর আছে সেখানে পাঠানো হচ্ছে। তাহলে ঠিক এইভাবে সাইক্লিক অর্ডার এটাকে করা হচ্ছে। এটা কিন্তু এটা মানে কম্প্রেসর দিয়ে এনার্জি আদার এনার্জি ইউজ করে এটা করা হচ্ছে, তা না হলে করা যেত না আর কি। তাহলে আমরা বলতে পারি যে হিট ক্যানট অফ ইটসেলফ উইদাউট ইন্টারভেনশন অফ অ্যান এক্সটার্নাল এজেন্সি পাস ফ্রম কোল্ডার টু এ হটার বডি। কিন্তু হটার বডি থেকে কোল্ডার বডি স্পন্টেনিয়াসলি পাস হবে, কিন্তু কোল্ডার থেকে হটারে কোনোদিন যাবে না কারো হেল্প ছাড়া।
আর লাস্ট একটা ওয়ে হলো, এটা এই প্রসেস, এটি ডেফিনেশন দিয়েছিল ক্লসিয়াস। আর নেক্সট হলো, no process is possible in which sole result is the absorption of heat from a reservoir and its complete conversion into work. এটা ক্যালভিন বলেছিল আর কি। এটা হচ্ছে আগের প্রথমটার মতোই অনেকটা। এটা হচ্ছে এমন কোন প্রসেস ফিজিবল নয় যার একমাত্র কাজ হবে যে হটার রিজার্ভার থেকে হিটটাকে নিয়ে কমপ্লিটলি এটাকে ওয়ার্কে কনভার্ট করে দেওয়া। এটা কোনো অবস্থায় সম্ভব না, পুরো কমপ্লিট করা যাবে না। মানে কি, only fraction of heat can be converted into other form of energy or work. তাহলে আমরা হিটের যে কনভার্সনটা সেটা পার্শিয়াল হবে, 100% হবে না। এটা একটা, এই তিনটা ফর্ম দেওয়া আছে, তোমরা এগুলো একাধিক ফর্মে এগুলো শিখে নিবে, অনেক সময় একাধিক ফর্মে পরীক্ষা আসে আর কি। আচ্ছা, এবার আমরা আসি কার্নোট সাইকেল। এখন দেখো, কার্নোট সাইকেলটা হলো, এটা একটা ইমাজিনারি ইঞ্জিন, এবং যে ইঞ্জিন ধরে নেওয়া হয়েছে যে একটা হট রিজার্ভার আছে, আমরা সেই হট রিজার্ভার থেকে হিট নিয়ে আবার কিছু কাজ করব, কাজ করার পরে ওইটা আবার এই যেখান থেকে হিট নিয়েছি, একটা ইঞ্জিন হিট নিয়ে কাজ করবে, কাজ করে আবার আগের জায়গায় ফিরে আসবে। এটা কার্নোট নামে একজন সায়েন্টিস্ট, উনি এটা ডেভেলপ করছেন। এটা একটা কাল্পনিক ইঞ্জিন। ওটা দিয়ে আমরা হিট যে কত পার্সেন্ট কাজে কনভার্ট করা যাবে, সেটার যে ইকুয়েশনটা সেটা আমরা পাবো। অর্থাৎ কোনটা ইঞ্জিনের ইফিসিয়েন্সি কত, সেটা আমরা কিন্তু এই কার্নোট সাইকেল থেকে এই আইডিয়াটা আসছে। সেটা আমরা এখন দেখবো। কার্নোট সাইকেল দেখো, ইট রিপ্রেজেন্ট দ্য অপারেশন অফ অ্যান আইডিয়ালাইজ ইঞ্জিন, মানে কি আদর্শ ইঞ্জিন। আদর্শ গ্যাস যেরকম কোনো গ্যাস নাই, আর এই আইডিয়ালাইজ ইঞ্জিন বলতে কোনো ইঞ্জিন নাই, সেটা কাল্পনিক ইঞ্জিন। দেখো, ইঞ্জিন ইন হুইচ হিট ইজ ট্রান্সফার ফ্রম এ হট রিজার্ভার এট এ সার্টেন টেম্পারেচার T2, মানে T2 টেম্পারেচার একটা রিজার্ভার আছে, সেখান থেকে হিটটা অ্যাবজর্ব করবে এন্ড পার্টলি কনভার্ট ইনটু ওয়ার্ক। দেখা যাবে এটা আংশিকভাবে এটা কাজে কনভার্ট হবে এন্ড পার্টলি ডিসকার্ডেড ইনটু দ্য কোল্ড রিজার্ভার। দেখা যাবে যে যেখানে টেম্পারেচার কম সেখানে কিছু হিট তাকে ছেড়ে দিতে হবে এট টেম্পারেচার T1, পার্টলি এটাকে ডিসকার্ড করে দিবে। এটা হলো জাস্ট কার্নোট সাইকেলটা কি, তার ডেফিনেশন। এখন দেখো, স্যার বলো। স্যার কার্নো ইঞ্জিন যেহেতু একটা স্যার কাল্পনিক ইঞ্জিন, মানে এটা তো জাস্ট একটা একটা না আদর্শ ইঞ্জিন সম্পর্কে ধারণা দিচ্ছে। তাহলে স্যার এই ইঞ্জিনটার কাজ কি স্যার, যেহেতু বাস্তবে এটা বানানো না যায়? না না, এটা হচ্ছে কি জানো, এই কাজ হলো এটাই যে এটা এই ইঞ্জিনের থেকে একটা ইফিসিয়েন্সি কত, মানে কত পার্সেন্ট হিট কনভার্ট করা যাবে, সেই ইকুয়েশনটা কিন্তু এখান থেকে ডিরাইভ করা হয়েছে। এবং আমরা দেখবো যে সেই ইকুয়েশনটা ইউজ করে অন্যান্য যে ইঞ্জিন কাজ করছে তার ইফিসিয়েন্সি কত সেটা মেজার করা যাবে। মানে এটা প্রথম একটা কাল্পনিক, এটা তুমি ওই ওদের কনস্ট্রাকশন দেখলে বুঝতে পারবে যে এটা আসলে কোনোভাবে ফিজিবল না বানানো। কিন্তু সেই এই ইঞ্জিন থেকে যে ইকুয়েশনটা ডিরাইভ করা হবে, সেই ইকুয়েশনটা দেখবে যে আমাদের অনেক কাজে লাগবে। ওই জন্য এটা কাল্পনিক ইঞ্জিনের স্যার না, কাল্পনিক কাল্পনিক মানে না না, কাল্পনিক যেমন আমরা আইডিয়াল গ্যাস, না আমরা আইডিয়াল গ্যাস ল ওগুলো পড়ি না, কিন্তু আইডিয়াল জি গ্যাস স্যার। বলতে তো কোনো গ্যাস নাই। কিন্তু আইডিয়াল গ্যাসের ইকুয়েশনটাও আমরা কিছু পরিবর্তন করে, কিছু চেঞ্জ করে, কন্ডিশনার চেঞ্জ করে সেটা আমরা বাস্তব গ্যাসের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি। ঠিক এটাও এরকম, এটা একটা কাল্পনিক ইঞ্জিন, সে ইমাজিন করে এর একটা ইকুয়েশন ডিরাইভ করছে, এবং সেই ইকুয়েশনটা দেখবে যে আমরা অন্যান্য ইঞ্জিনের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে পারবো। মানে এটার অনেক ইউজ আছে। এবং আরেকটা সুবিধা হলো যে এই ইঞ্জিন থেকে কনসেপ্ট অফ এন্ট্রপিটা এই ইঞ্জিন থেকে আসছে। আর সেই এন্ট্রপি দিয়ে কিন্তু সারা অনেকগুলো ফিজিক্যাল প্রসেস, কেমিক্যাল প্রসেস এক্সপ্লেন করা হয়। এই মানে এন্ট্রপি কনসেপ্টটাই আসছে এই কার্নোট সাইকেল থেকে। আমরা একটু পরে গ্রাজুয়ালি গেলে দেখতে পাবে যে কার্নোট ইঞ্জিন থেকে এই এন্ট্রপির কনসেপ্টটা আসছে, ডেফিনিশনটাও এইখান থেকে আসছে। সেটা আমরা একটু পরে আসতেছি। দেখো, এখন দেখো, তাহলে আমরা এটা প্রথমে দেখো, তারপর কি আছে দেখো। দেখো, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স প্রোভাইডস এ quantitative relation between the maximum fraction of amount of heat which can be converted into work। মানে এই সেকেন্ড অফ থার্মো, এখান থেকে এটা সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স থেকে আমরা দেখবো যে ম্যাক্সিমাম হাইয়েস্ট কত পার্সেন্ট হিটকে কাজে কনভার্ট করা যাবে, সেই কোশ্চেনটা এখান থেকে পেয়ে যাবো। দেখো, the relationship may be derived with the help of মানে কার্নোট, এই যে কার্নোট সাইকেল বলছি আমরা, and known as কার্নোট সাইকেল। দেখো, এই কার্নোট সাইকেলে দেখো, কার্নোট সাইকেল হচ্ছে কি, ইট কনসিস্ট অফ 4 রিভার্সিবল স্টেপ। আমরা কিন্তু প্রথমে রিভার্সাল বলে দিছি, এর অর্থ হলো এটাই যে নিচে যে 4টা প্রসেস আছে, অল প্রসেস আর রিভার্সিবল। দেখো এখানে প্রসেসগুলো কি, দেখো একটা হচ্ছে আইসোথার্মাল এক্সপানশন, মানে হলো কি এই গ্যাস একটা
আইডিয়াল গ্যাসকে আমরা আইসোথার্মালি রিভার্সিবলি এক্সপান্ড করব প্রথমে, তারপরে করব কি অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, তারপরে অ্যাডিয়াবেটিক এক্সপানশন, তারপরে প্রথমে আইসোথার্মালি এক্সপান্ড করব, মানে কি টেম্পারেচারটা কনস্ট্যান্ট রেখে ওই গ্যাসটাকে এক্সপান্ড করব। নেক্সট করব কি যে অ্যাডিয়াবেটিক্যালি আবার এটাকে এক্সপান্ড করব, সেকেন্ড স্টেপ। আর থার্ড স্টেপ হলো রিভার্সিবলি আইসোথার্মাল কম্প্রেশন, মানে তখন আমরা গ্যাসটাকে আইসোথার্মালি টেম্পারেচার কনস্ট্যান্ট রেখে এটাকে কম্প্রেস করব। তারপর লাস্ট যেটা করব অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, এই কম্প্রেশন করবো এটা হবে, তখন আমরা এই চারটা প্রসেস করে 1 মোল অফ গ্যাস যে স্টেটে ছিল ঠিক ওই স্টেটে নিয়ে আসবো আবার। তাহলে এই যেহেতু একটা সাইক্লিক প্রসেস, এই জন্য এটাকে বলা হয় কার্নোট সাইকেল। এখন দেখো এই প্রসেসটা আমরা ডায়াগ্রামে এখানে দেখাচ্ছি, দেখো ডায়াগ্রামটা দেখো, প্রথম বুঝতে পারো। দেখো ডায়াগ্রামটা হলো কি, প্রথমে একটা সিলিন্ডার, এটা হচ্ছে মেটালিক সিলিন্ডার, একটা জ্যাকেট আছে, জ্যাকেটটা হলো থার্মালি ইনসুলেটেড, মানে এটাকে হিট ঢুকতে পারবে না, বেরোতে পারবে না। আর ওই ভিতরে যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটা হলো মেটাল দিয়ে তৈরি, এটা গুড কন্ডাক্টর অফ হিট। আবার এই সিলিন্ডারের মধ্যে 1 মোল অফ গ্যাস নেওয়া হবে এখানে ভিতরে, এবং এই সিলিন্ডারটা ফিট আছে উইথ দি ওয়েটলেস এন্ড ফ্রিকশনলেস পিস্টন। কারণ হচ্ছে যদি ওয়েট থাকে এবং ফ্রিকশন থাকে তাহলে হচ্ছে কি একে কিছু এনার্জি কনজিউম করবে এবং ফ্রিকশনের জন্য কিছু এনার্জি লস হবে। সেজন্য এটা কাল্পনিকভাবে ধরে নেওয়া হয়েছে যে এই যে এই যে পিস্টনটা, এই পিস্টনটা হচ্ছে ওয়েটলেস এবং ফ্রিকশনলেস। তাহলে হচ্ছে কি এনার্জি শুধু গ্যাসটা এক্সপ্যান্ড করতে কনজিউম হবে বা কম্প্রেস করলে এনার্জিটা স্টোর হবে, কিন্তু যেহেতু ওয়েটলেস এবং ফ্রিকশনলেস সেজন্য অন্য কোনো কাজে এনার্জিটা কনজিউম হবে না। তাহলে এখন দেখো প্রথমে 1 মোল অফ গ্যাস নেওয়া হয়েছে এখানে, এবং এটাকে হচ্ছে কি প্রথমে আইসোথার্মাল, প্রথমে ভলিউম ছিল V1 আর প্রেসার ছিল P1। এটা হলো ইনিশিয়াল ফার্স্ট স্টেট, এ হলো ইনিশিয়াল স্টেট। তখন প্রথমে করছে কি এটাকে এই গ্যাসটাকে 1 মোল অফ গ্যাসকে একটা হায়ার টেম্পারেচারে রাখা হয়েছে। সেই টেম্পারেচার হলো রিজার্ভার টেম্পারেচার হলো T2। T2 মানে হলো কি জানো, তখন এই এখানে ইনসুলেটিং জ্যাকেট থাকবে না, শুধু মেটাল আর সিলিন্ডারটা এই পিস্টন সহ ওই T2 রিজার্ভারে রাখা হবে, রেখে এটাকে আইসোথার্মালি এক্সপ্যান্ড করা হবে। দেখো আইসোথার্মালি এক্সপ্যান্ড করে কি হবে, তাহলে ভলিউম হয়ে গেল V2 এবং প্রেসার হয়ে গেল P2, এবং টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখা হয়েছে। টেম্পারেচার ওভার দি প্রসেস হচ্ছে T2, মানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট রাখা হয়েছে। তারপরে বি স্টেট থেকে এই গ্যাসটাকে অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করা হচ্ছে। দেখো অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করছে। অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করার জন্য হচ্ছে কি যে এই কার্ভটা হচ্ছে এই কার্ভ থেকে স্টিপার, যেহেতু এটা অ্যাডিয়াবেটিক্যালি এক্সপ্যান্ড করা হয়েছে তাহলে হিট এটা তখন করা কি এই V2 এবং PU2 প্রেসারে এই সিলিন্ডারটাকে একটা ইনসুলেটিং জ্যাকেটের মধ্যে রাখা হবে, এবং এইটা পুরোটা রাখা হবে এই T1 ডিগ্রি ইনসুলেটিং জ্যাকেট রাখা হবে। তখন এটাকে গ্যাসটা যখন এক্সপ্যান্ড করা হবে তাহলে ইন্টারনাল এনার্জি ইউজ করে এটা এক্সপ্যান্ড করবে। দেখো এটা এক্সপ্যান্ড করছে তার ইন্টারনাল এনার্জি ইউজ করে, যদি ইন্টারনাল এনার্জি ইউজ করছে তাহলে কি হবে কি তার টেম্পারেচারটা কমে যাবে। টেম্পারেচারটা আগে ছিল T2, এখন টেম্পারেচারটা কমে গিয়ে এটা হয়ে গেছে টেম্পারেচার T1, এবং ভলিউম ধরো V3, প্রেসার হলো P3, আর এখানে এই ভলিউম V3 এবং প্রেসার হলো P3 হলো। তারপর সি পজিশন থেকে এবার ওই ইনসুলেটিং জ্যাকেটটা ওপেন করে এই সিলিন্ডারটাকে রাখা হবে T1 ডিগ্রি তাপমাত্রায় যে হিট রিজার্ভার আছে সেখানে। এখন এই গ্যাসটাকে আবার কম্প্রেস করা হচ্ছে আইসোথার্মালি, মানে দেখো টেম্পারেচারটা কনস্ট্যান্ট আছে, তাহলে এটাকে যখন কম্প্রেস করা হবে এই ভলিউমটা গ্র্যাজুয়ালি কমে আলটিমেটলি ডি পজিশনে আসবে। ডি পজিশনে আসলে তখন এর ভলিউম হচ্ছে V4 আর প্রেসার হলো P4। এখন আমরা এই ডি পজিশন থেকে আবার এই সিলিন্ডারের গ্যাসটাকে নিয়ে এই সিলিন্ডার গ্যাসটাকে নিয়ে আমরা সিলিন্ডার সহ এটাকে থার্মালি ইনসুলেটেড জ্যাকেট আছে এই জ্যাকেটের মধ্যে রাখবো, এবং টেম্পারেচারটাকে আমরা রাখবো। তাহলে হবে কি তখন এই গ্যাসটাকে আবার কম্প্রেস করবো অ্যাডিয়াবেটিক্যালি। অ্যাডিয়াবেটিক্যালি যখন কম্প্রেস করবে তখন দেখবে টেম্পারেচারটা বেড়ে যাবে, কারণ যখন কম্প্রেস করবে হচ্ছে কি ওয়ার্ক ডান অন দা সিস্টেম, যে ওয়ার্কটা করা হবে সেই ওয়ার্কটা এনার্জি হিসেবে ওখানে স্টোর হবে। তাহলে স্টোর কি হবে, টেম্পারেচারটা বাড়বে, এবং বাড়তে বাড়তে যখন টেম্পারেচারটা T2 পর্যন্ত হবে তাহলে আমরা সেখানে T2 পর্যন্ত হয়ে যাবে, তখন সেটা হবে এই আগের জায়গায় ফেরত আসবো, এবং সেটা হচ্ছে এই ভলিউম হচ্ছে V1, প্রেসার হচ্ছে P1। তাহলে আমরা প্রথমে আইসোথার্মালি রিভার্সিবলি এক্সপ্যান্ড করলাম, তারপরে অ্যাডিয়াবেটিক্যালি রিভার্সিবলি এটাকে এক্সপ্যান্ড করানো হলো, তারপরে সেম সি থেকে আবার আইসোথার্মালি এটাকে কম্প্রেস করা হলো, এখানে ডি তে নিয়ে আসলাম, আবার ডি থেকে অ্যাডিয়াবেটিক্যালি
কম্প্রেস করে আবার আগের পজিশন এতে নিয়ে আসলাম। তাহলে কি হলো, আমরা একটা সাইকেল কমপ্লিট করলাম। এবং এই সাইকেল আমরা এখন দেখব যে কি পরিমাণ কাজ হলো, আবার কি পরিমাণ হিট অ্যাবজর্ব হলো, এবং এখান থেকে আমরা এই ইঞ্জিনের ইফিসিয়েন্সিটা বের করব। তাহলে এখন দেখো আমরা এখানে পড়ে দেখি যে কি কি লেখা আছে। দেখো এখানে প্রথমে হচ্ছে কি, দেখো এখন দেখো, the engine consists of a cylinder, একটা সিলিন্ডার মেটালিক সিলিন্ডার, এটা cylinder containing 1 mole of an ideal gas fitted with a weightless and frictionless piston। একটা ওয়েটলেস এবং ফ্রিকশনলেস পিস্টন দিয়ে ফিট করা আছে। পিস্টনটা 1 mole of gas আছে এখানে সিলিন্ডারের ভিতরে। সিলিন্ডার ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, মানে এটা মেটালের তৈরি, দ্য গুড কন্ডাক্টর অফ হিট, হিট ক্যান পাস থ্রু দ্য সিলিন্ডার। এন্ড দেখো টু কনস্ট্যান্ট রিজার্ভার of reservoir 1 maintained at temperature T2 and another is at T1 are provided। মানে দুটো রিজার্ভার হিট রিজার্ভার থাকবে, একটা হচ্ছে হায়ার টেম্পারেচার T2, একটা হচ্ছে লোয়ার টেম্পারেচার T1, and the PV diagram of the Carnot cycle is shown below। আমরা একটু আগে বর্ণনা করছি যেখানে কি করা হয়েছে, যে PV ডায়াগ্রামটা প্রেসার ভলিউম ডায়াগ্রামটা হচ্ছে এইভাবে, যে 1 মোল অফ গ্যাস ছিল ইনিশিয়ালি P1 প্রেসারে এবং V1 ভলিউমে। ওটাকে যখন এক্সপ্যান্ড করা হচ্ছে at constant temperature T2, তখন তার ভলিউম হয়ে গেল V2 এবং প্রেসার হলো P2। তারপরে এই বি পজিশন থেকে এটাকে থার্মাল ইনসুলেটেড জ্যাকেটে রেখে এটাকে অ্যাডাবেটিক্যালি এক্সপ্যান্ড করা হয়েছে, রিভার্সিবলি এবং অ্যাডাবেটিক্যালি সি পজিশনে আসলো। আবার সি পজিশন হচ্ছে V3 এবং P3। তারপর সি থেকে আবার আইসোথার্মালি কম্প্রেস করে আবার নিয়ে আসা হলো ডি পজিশনে, তখন ভলিউম হচ্ছে V4, প্রেসার হচ্ছে P4। আবার ডি থেকে আবার অ্যাডাবেটিক্যালি কম্প্রেস করে আমরা আবার আগের ইনিশিয়াল পজিশনে নিয়ে আসলাম। তাহলে একটা সাইকেল কমপ্লিট হলো। এখন আমরা দেখব যে এই সাইকেলে কোথায় কি পরিমাণ হিট অ্যাবজর্ব হলো বা কি পরিমাণ কাজ হলো, এখান থেকে এটা এই একটা সাইকেলের জন্য এটা ইঞ্জিনের এফিসিয়েন্সিটা কত হলো সেটা আমরা বের করব। কারণ হচ্ছে কি, এটাকে গ্যাসকে এক্সপ্যান্ড করলো আবার কম্প্রেস করলো। এখন তুমি বলতে পারো যেখানে কাজ হবে কেন, তোমরা জানো যে গাড়িতেও কিন্তু দেখবে যে কেউ বলে থাকে আমার কারের 4 সিলিন্ডার, মানে কি জানো, ওখানে এরকম 4টা সিলিন্ডার আছে। আর যেটা বড় গাড়ি যেগুলো ট্রাক বাস ওগুলোতে 6টা সিলিন্ডার থাকে। আসলে সেখানেও ওই ফুয়েলটা বার্ন করে হায়ার টেম্পারেচার হয়, তখন গ্যাসটা এক্সপান্ড করে, তখন কিছু কাজ হয়। আবার যখন ওটাকে আবার কম্প্রেস করার সময় কম্প্রেস মানে গ্যাসটাকে আবার বের করে দেওয়ার ব্যবস্থা থাকে, এই দিয়ে থাকে, তখন ওইটা জাস্ট এটা পিস্টনটা উঠানামা করলেই কিন্তু সেই পিস্টনটাই কিন্তু আবার একটা ওই ক্র্যাঙ্কশ্যাফটকে ঘোরায়। তাহলে আসলে ইঞ্জিনের কিন্তু মেইন বেসিক প্রিন্সিপাল কিন্তু এটাই, এক্সপানশন এবং কম্প্রেশন। এবং এক্সপানশন এবং কম্প্রেশন করে কিন্তু যে কোনো ইঞ্জিন যে কোনো মেশিন চলছে। দেখো তারপর আমরা এখানে দেখি একটু, এখানে আমরা একটু দেখি কাজগুলো দেখি। দেখো স্টেপ 1, মানে ফার্স্ট আমরা কি করলাম, ইন দিস স্টেপ সিলিন্ডার ইজ প্লেসড ইন এ হিট রিজার্ভার এট টেম্পারেচার T2। প্রথমে এই সিলিন্ডারটাকে হিট টেম্পারেচারে রিজার্ভার রাখা হলো, and the gas is expanded isothermally and reversibly from volume V1 to V2 and the pressure from P1 to P2। কিন্তু isothermally expand করা হয়েছে, টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাহলে ভলিউম হলো V2 এবং প্রেসার হলো P2। let P2 is the amount of heat absorbed from the reservoir and perform the amount of work is W1। তাহলে গ্যাস যখন আমরা অ্যাডাপ্টিভলি এক্সপ্যান্ড করব তাহলে কি হবে, আইসোথার্মালি যখন এক্সপ্যান্ড করব তাহলে কিছু কাজ হবে, এবং সে ফার্স্ট স্টেপে যে কাজটাকে আমরা বলছি W1। W1টা কোথা থেকে পাবে, তখন এক্সপ্যান্ড করব, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখবো, তাহলে হবে কি সিস্টেম সারাউন্ডিং থেকে হিটটা অ্যাবজর্ব করবে। ধরে নিচ্ছি সেই অ্যামাউন্টের হিটটা অ্যাবজর্ব করবে সেটা হচ্ছে Q2। তাহলে Q2 ইকুয়াল টু হচ্ছে কি, আমরা জানি যে কোয়ান্টিটি অফ হিট অ্যাবজর্ব Q2 হলে কাজের পরিমাণ হবে যে ভলিউম V1 থেকে V2 তে ট্রান্সফার করছি, তাহলে PdV। এবং এটাকে আমরা যদি ইন্টিগ্রেশন করি তাহলে এই পি এর পরিবর্তে আমরা বসাতে পারি এইভাবে, এই ইন্টিগ্রেশন করে আলটিমেটলি ওয়ার্কের পরিমাণ হলো RT2 ln of V2/V1। যেহেতু এখানে 1 মোল, সেখানে আর এনটা আসেনি, সুতরাং এটা 1 মোলের জন্য হচ্ছে যে কাজ হলো তার পরিমাণ হচ্ছে RT2 ln of V2/V1। কারণ হচ্ছে এখানে del U equal to 0, কারণ ফার্স্ট অফ থার্মোডাইনামিক্স কি বলছে, Q equal to del U plus work। যেহেতু এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট, তাহলে ইন্টারনাল এনার্জি del U equal to হচ্ছে 0। তাহলে হচ্ছে কি, যে পরিমাণ হিট অ্যাবজর্ব হবে সেটাই কাজ, এবং কাজ এবং ওয়ার্ক দুটোই সমান, হিট অ্যাবজর্ব আর ওয়ার্ক দুটোই সমান হবে, যেহেতু ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0।
দেখো নেক্সট হলো নাও দ্য সিলিন্ডার ইজ প্লেসড ইন এ থার্মালি ইনসুলেটেড ভেসেল and expanded adiabatically from volume V2 to V3 এবং V2 থেকে V3 তে এক্সপ্যান্ড করা হলো adiabatically, যেহেতু adiabatically করা হয়েছে তাই টেম্পারেচারটা ফল করে যাবে when the pressure is changed to P3 মানে P2 থেকে P3 হয়ে যাবে as the heat is absorbed equal to Q, যেহেতু heat absorbed equal to Q তাহলে ফার্স্ট অনুসারে কি Q equal to 0, তাহলে work done is given by আমরা লিখতে পারি W2 equal to decrease in enthalpy, কারণ work plus internal energy change equal to হচ্ছে Q, যেহেতু Q 0 তাহলে work done হচ্ছে W2 equal to হচ্ছে মাইনাস অফ দ্য ডিক্রিজ ইন ইন্টারনাল এনার্জি। এই ডিক্রিজ ইন ইন্টারনাল এনার্জিটা কিভাবে আসছে, যেহেতু টেম্পারেচার ফল করে গেছে, যেহেতু থার্মালি ইনসুলেটেড টেম্পারেচার ডিক্রিজ করে গিয়ে এই সিস্টেমের ইন্টারনাল এনার্জি ডিক্রিজ করে গেছে, তাহলে ডেল ইউ ইকুয়াল টু হচ্ছে আমরা লিখতে পারি সিবি ইনটু T2 মাইনাস T1, তাহলে এটা আমরা লিখতে পারি যে চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম ইনটু চেঞ্জ ইন টেম্পারেচার। এই ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়াল টু হচ্ছে এটা, কারণ কনস্ট্যান্ট ভলিউমে যখন হিট অ্যাবজর্ব করে তাহলে সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি শুধু চেঞ্জ হয়, কনস্ট্যান্ট ভলিউম যখন হবে তাহলে কোনো কাজ হবে না, শুধু ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবে। তাই ইন্টারনাল এনার্জি চেঞ্জ ইকুয়াল টু হচ্ছে সিবি ইনটু T2 মাইনাস T1, অথবা একটা সাজিয়ে লিখলে এইভাবে লেখা যায় যে সিবিটা লিখলাম, এটা T2 আগে নিয়ে আসে T1টা পরে লেখা হচ্ছে, জাস্ট সাজিয়ে ইকুয়েশন লেখা হয়েছে এটা। এখন এগুলো যে ফার্স্ট লতে সব কিভাবে ক্যালকুলেশন করা হচ্ছে কি, এখন স্টেপ 3 দেখো, নাও দ্য সিলিন্ডার ইজ নাও প্লেসড ইন এ হিট রিজার্ভার, একটা হিট রিজার্ভার, আগে হিট রিজার্ভার এট টেম্পারেচার T1 রাখা হচ্ছে, এটা হিট রিজার্ভার টেম্পারেচার T1 and the gas is compressed reversibly and isothermally from volume V3 to V4। এখন গ্যাসটাকে এই T1 ডিগ্রিতে একটা রিজার্ভার রেখে থার্মাল ইনসুলেশনটা রিমুভ করে এটা কম্প্রেস করা হচ্ছে V3 থেকে V4 এ, মানে প্রেসার তাহলে চেঞ্জ হবে, প্রেসার হলো P3 থেকে P4 হবে, and the work done on the system Q1 will be equal to হচ্ছে যে W3 equal to হচ্ছে Q1, মানে হিট যেটা গিভেন আপ করবে সেটা হচ্ছে Q1। এই Q1 কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি, কারণ হচ্ছে এখানে অ্যাডিয়াবেটিক্যালি কম্প্রেস করলে টেম্পারেচার হিট বাইরে ছেড়ে দিবে, তাহলে এই Q1টা কিন্তু নেগেটিভ কোয়ান্টিটি হবে, সেটা আমরা পরে দেখবো। দেখো W3 equal to হচ্ছে Q1, আর যেহেতু ইন্টারনাল এনার্জি চেঞ্জ 0 তাহলে ফার্স্ট কথা আমরা লিখতে পারি, অথবা লিখতে পারি RT ln অফ V4 বাই V3, কারণ এখন দেখো V4 এর ভ্যালুটা হচ্ছে V3 থেকে স্মলার, যেহেতু কম্প্রেস করা হয়েছে, তাহলে হচ্ছে আলটিমেটলি এই কোয়ান্টিটি নেগেটিভ কোয়ান্টিটি, আর ঠিক নেগেটিভ কোয়ান্টিটি মানে হচ্ছে এই Q1টাও নেগেটিভ, তাহলে এখানে হিট গিভেন আপ হবে স্টেপ 3 তে। আর স্টেপ 4 হলো আগের মতোই, জাস্ট আগে ছিল এক্সপানশন, অ্যাডিয়াবেটিক এক্সপানশন, আর এটা হলো অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। দেখো নাও সিলিন্ডার এট টেম্পারেচার T1 is again placed in an insulated vessel and the gas is compressed adiabatically। এখন গ্যাসকে আমরা adiabatically কম্প্রেস করব, adiabatic করলে সেটা রিভার্সিবলি করব, রিভার্সিবলি adiabatically কম্প্রেস করব। এখন ধরো ভলিউম এই V4 থেকে V1 এ নিয়ে আসবো, এখন দেখা যাবে যেহেতু কম্প্রেস করব, ওয়ার্ক ডান অন দা সিস্টেম যেহেতু টেম্পারেচার ইনক্রিজ করবে, এখন দেখা যাবে ইনক্রিজটা এমন ভাবে হবে সেটা আলটিমেটলি চলে যাবে T2 তে, and the pressure change to P4 to P1 and the amount of work done W equal to হচ্ছে আগের মতোই, যেহেতু work done equal to হচ্ছে ডিক্রিজ ইন ইন্টারনাল এনার্জি, আসলে এই ডিক্রিজটা হয়ে যাবে পজিটিভ কোয়ান্টিটি, কারণ এখানে হচ্ছে এটা দেখো ডিক্রিজ ইন ইন্টারনাল এনার্জি, তাহলে এখন এটা পরিবর্তে লেখা হয়েছে যেখানে সিবি টু T2 মাইনাস T1, জাস্ট ইন্টারনাল এনার্জি সমান চেঞ্জ ইন ইন্টারনাল এনার্জি ইকুয়াল টু হচ্ছে এই চেঞ্জ ইন টেম্পারেচার, আর এখানে হচ্ছে এই হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট মোলার হিট ক্যাপাসিটি এট কনস্ট্যান্ট ভলিউম। তাহলে এখন দেখো আমরা চারটা স্টেপে চারটা কাজ পেলাম, এখন সবগুলো কাজ আমরা যদি যোগ করি, সবগুলো কাজে যে W1 W2 W3 W4 যোগ করা হবে, দেখা যাবে যে দুইটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ স্টেপ 2 এর যে কাজ আর স্টেপ 4 এর কাজের নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে সেম, নিউমেরিক্যাল ভ্যালু হচ্ছে সিবি T2 মাইনাস T1, একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ, তাহলে এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাহলে থাকবে শুধু এই দুটো কোয়ান্টিটি। তাহলে আমরা এটাকে লিখতে পারি এইভাবে, আর এখানে এটাকে জাস্ট B4 বাই B3 আছে, এটাকে আমরা রিভার্স করে লিখতে পারি B3 বাই B4, এখানে নেগেটিভ সাইন দিয়ে লিখতে পারি এইভাবে। তাহলে টোটাল ওয়ার্কের পরিমাণ হলো এই ইকুয়েশন 5 হচ্ছে যে একটা সাইকেলে কি পরিমাণ কাজ হলো, নেট কাজ কি হলো সেটা হলো W, এটা W দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, W দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, সেটা হলো ওয়ার্ক ইকুয়েশন 5। এখন দেখো আমরা এখন দেখো, সো নাও দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব, কি আমরা যদি Q1 হচ্ছে হিট অ্যাবজর্ব এট হায়ার টেম্পারেচার আর
Q2 হচ্ছে হিট গিভেন আপ এট লোয়ার টেম্পারেচার। এখন দেখো আমরা যদি মনে করি নেট যে হিট অ্যাবজর্ব সেটা যদি আমরা কিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে কিউ ইকুয়াল টু হচ্ছে Q2 প্লাস Q1। আর Q2 হচ্ছে পজিটিভ কোয়ান্টিটি, কিন্তু Q1 হচ্ছে নেগেটিভ কোয়ান্টিটি। আর এটা ইকুয়াল টু হচ্ছে কি, তাহলে আলটিমেটলি যেটা নেট হিট চেঞ্জ ইকুয়াল টু কিউ, তাহলে এটা ইকুয়াল টু টোটাল ওয়ার্ক হলো এটা। ওয়ার্ক ইকুয়াল টু হচ্ছে আমরা ইকুয়েশন 5 থেকে যেটা পেলাম সেটা এখানে বসিয়ে দিলাম, নেট ওয়ার্ক ইকুয়াল টু হলো এটা। এখন দেখো আমরা আগে অ্যাডিয়াবেটিক এক্সপানশনটা পড়ে আসছিলাম, সেখানে দেখছিলাম কি, দেখো V2 এবং V3 আমরা সেকেন্ড স্টেপে যেটা করছিলাম V2 থেকে V3 তে নিয়ে আসছিলাম, তাহলে এই পুরো লাইনটা কিন্তু এই অ্যাডিয়াবেটিক প্রসেস। যেহেতু এটা অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস জন্য আমরা লিখতে পারি যে V3/V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2/T1। এটা কিন্তু অ্যাডিয়াবেটিক এক্সপানশনের একটা ইকুয়েশন, যে কারণ V3 এবং V2টা একই অ্যাডিয়াবেটিক লাইনের দুই মাথায় অবস্থিত, একই অ্যাডিয়াবেটিক লাইনে থাকছে, তাহলে এটা টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইকুয়াল টু T2/T1। আবার দেখো যখন আমরা অ্যাডিয়াবেটিকলি কমপ্লেক্স করছি সেখানে V4 থেকে V1 নিয়ে আসছিলাম, তাহলে V4 এবং V1টা এটা কিন্তু একই অ্যাডিয়াবেটিক লাইনের উপর লাই করছে, তাহলে এটা ইকুয়াল টু এটার সময় লিখতে পারি যে যেহেতু অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে গামা মাইনাস 1 পাওয়ার হলো গামা মাইনাস 1 ইকুয়াল টু T2/T1। দেখো এটাও T2/T1, এটাও T2/T1, আমরা লিখতে পারি যে V3/V2 এবং V4/V1 এই দুটো পরস্পর ইকুয়াল, তা না হলে সেম পাওয়ারে দুটো সেম কোয়ান্টিটি কিভাবে হয়, তাহলে এটা সমান, তাহলে লিখতে পারি V3/V2 ইকুয়াল টু V4/V1। এখন আমরা জাস্ট এটাকে এখানে নিয়ে যাই, এটাকে এখানে নিয়ে আসি, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে V2/V1 ইকুয়াল টু V3/V1। তাহলে এখন দেখো এখানে এই যে V3/V4 এর পরিবর্তে, এই যে V3/V4 এর পরিবর্তে লিখতে পারি V2/V1, কারণ এখানেও V2/V1 ই আছে। তাহলে আমরা এটাকে যোগ করে আলটিমেটলি পেয়ে যাই যে নেট ওয়ার্ক ইকুয়াল হচ্ছে R ইনটু T2 মাইনাস T1 ln of V2/V1। তাহলে এটা হচ্ছে net work done. So now using the quantity of the equation 7 and 6, we can have net work equal to হচ্ছে R into T2 minus T1 ln of V2/V1। তাহলে আমরা নেট ওয়ার্কের পরিমাণটা পেয়ে গেলাম ইন টার্মস অফ শুধু V2/V1 দিয়ে, আর V3 V4 এগুলো সব এটা আর প্রয়োজন নেই, কারণ এটা ইকুয়াল, রেশিওটা হচ্ছে সমান। এখন দেখো দেখো ইফিসিয়েন্সি অফ এন ইঞ্জিন, এটা কি ডিফাইন করা এইভাবে, ইট ইজ দ্য রেশিও অফ দি অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ডিভাইডেড বাই টোটাল অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব। তাহলে এখন দেখো এফিসিয়েন্সি অফ এন ইঞ্জিন, এটা থিটা দিয়ে পাই দিয়ে রিপ্রেজেন্ট করে, পাই ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দি অ্যামাউন্ট অফ হিট কনভার্টেড ইনটু ওয়ার্ক, মানে কত হিট কাজে কনভার্ট হলো তার সাথে টু দ্য কোয়ান্টিটি অফ হিট অ্যাবজর্ব, মানে টোটাল হিট অ্যাবজর্ব থেকে কি পরিমাণ হিট কাজে কনভার্ট হলো তার যে রেশিও সেটা হলো ইফিসিয়েন্সি। তাহলে আমি সময় লিখতে পারি যে Q2 প্লাস Q1 ডিভাইড বাই Q2, কারণ হচ্ছে Q2 আর এটাতে Q1টা হচ্ছে নেগেটিভ, তাহলে এই কোয়ান্টিটি নেগেটিভ হয়ে কমে যাবে, তাহলে ওই নেট অ্যামাউন্ট অফ হিট যেটা কাজে কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে Q2 প্লাস Q1 আর ডিভাইড বাই Q2, তাহলে ইকুয়াল টু লিখতে পারি টোটাল ওয়ার্ক ডান, কারণ এটা কাজে কনভার্ট হয়েছে, টোটাল ওয়ার্ক ডান ডিভাইড বাই টোটাল হিট অ্যাবজর্ব। তাহলে এটাকে রেশিও করলে আলটিমেটলি যেটা পাই, এখানে দুইটা সেম, এগুলো ক্যান্সেল হয়ে যাবে, থাকবে শুধু T2 মাইনাস T1 ডিভাইড বাই T2। তাহলে একটা ইঞ্জিন হায়ার টেম্পারেচার যে হিট অ্যাবজর্ব করলো যেটা সে টেম্পারেচার হলো T2, আর লোয়ার টেম্পারেচার যে হিট ছেড়ে দিল সেটা হলো T1 আর ডিভাইড বাই T2। এই যে রেশিওটা, এই রেশিওটি হলো এফিসিয়েন্সি অফ এন ইঞ্জিন, এটা হচ্ছে ফ্র্যাকশন অফ হিট অ্যাবজর্ব কনভার্টেড ইনটু ওয়ার্ক, কারণ এটা হচ্ছে ওয়ার্ক, T2 মাইনাস T1 হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ক, আর এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব। তাহলে আমরা বলতে পারি যে রেশিওটা হলো ফ্র্যাকশন অফ হিট অ্যাবজর্ব কনভার্টেড ইনটু ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে এফিসিয়েন্সি। তাহলে এটা হচ্ছে কি, মানে 1 এর ভগ্নাংশ। এখন আমরা যদি পার্সেন্টেজে অ্যাপ্লাই করতে চাই তাহলে এই কোয়ান্টিটিটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হবে কি এটা ইনটু 100 হলে এটা পার্সেন্টেজে আসবে, আর যদি শুধু এটা ইউজ করি তাহলে কিন্তু এটা হচ্ছে এফিসিয়েন্সি অফ এন ইঞ্জিন ইন টার্মস অফ 1 হিসাবে আর কি। দিস ইজ দ্য এক্সপ্রেশন ফর এফিসিয়েন্সি অফ কার্নোট ইঞ্জিন। তাহলে এই কার্নোট রিভার্সিবল যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের যে এফিসিয়েন্সি সেটা হলো T2 মাইনাস T1 ডিভাইড বাই T2। তাহলে কার্নোট ইঞ্জিন এফিসিয়েন্সি হলো এই ইকুয়েশনটা পরীক্ষার সময় আসে, যে কার্নোট সাইকেলের স্টেপগুলো এক্সপ্লেন করো এবং ডিডিউস দ্য এক্সপ্রেশন
ফর ইটস ইফিসিয়েন্সি, মানে এফিসিয়েন্সি ইকুয়েশনটা ডিরাইভ করো, তাহলে এটা একটু ডিরাইভ করতে হবে। দেখো এফিসিয়েন্সি ইকুয়েশন থেকে আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট পেয়ে যাই। সেই পয়েন্টগুলো কি কি দেখি আমরা। দেখো কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এগুলো এখানে মার্ক করে দেওয়া আছে। ইম্পর্টেন্ট পয়েন্টগুলো হচ্ছে, ফার্স্ট হলো efficiency can only be, আচ্ছা দেখো efficiency can only be unity that is 100% when the temperature of the sink is 0। মানে যেখান থেকে হিট অ্যাবজর্ব করে ওটাকে বলা হয় সোর্স, আর যেখানে হিট ছেড়ে দেয় এট লোয়ার টেম্পারেচার ওটাকে বলা হয় সিঙ্ক। যেখানে হিটটা ডিসিপেট করে চলে যায় ওটা হচ্ছে সিঙ্ক। এখন দেখো যদি T1 টা 0 হয় তখনই মাত্র রেশিওটা 1 হবে। 1 হওয়া মানে 100%, মানে কি হিট যা অ্যাবজর্ব পুরোটাই কনভার্ট হয়ে গেল। কিন্তু অ্যাবসলিউট জিরোতে টেম্পারেচার এ পর্যন্ত অ্যাটেন্ড করা যায় নাই। এ পর্যন্ত যেটা অ্যাটেন্ড করা গেছে সেটা হচ্ছে 0.16 ডিগ্রি কেলভিন, এটা অ্যাটেন্ড করা গেছে। যেহেতু অ্যাবসলিউট জিরো অ্যাটেন্ডই করা যায় না, তাহলে সিঙ্ককে অ্যাবসলিউট জিরোতে রাখার কোনো স্কোপই নাই। তাহলে আমরা বলতে পারি যে কার্নোট ইঞ্জিন এফিসিয়েন্সি কখনো 100% হবে না। অর্থাৎ হলো যে হিট ক্যানট বি কনভার্টেড ইনটু ইকুইভ্যালেন্ট অ্যামাউন্ট অফ ওয়ার্ক কমপ্লিটলি, মানে কোনো হিটকে যে কোনো কন্ডিশনে যাই দিও না কেন 100% কাজে কনভার্ট করা যাবে না। কারণ 100% কনভার্ট করতে গেলে তোমার যে সিঙ্কের টেম্পারেচার এটা 0 কেলভিন হতে হবে। কারণ 0 কেলভিন আজ পর্যন্ত অ্যাটেন্ড করা যায়নি। এখন যেটা করা গেছে সেটা হচ্ছে 0.16 কেলভিন, কিন্তু 0 এখন অ্যাটেন্ড করা যায় না বিদায় তাহলে আমরা সিঙ্ককে 0তে রাখতে পারবো না। তাহলে এটা অর্থ হলো এটাই যে হিট ক্যানট বি converted 100% heat cannot be converted 100% into work, into other form of energy convert করা যাবে না। আচ্ছা নেক্সট হলো efficiency will increase with the increase of difference between the temperature। কারণ দেখো সোর্স এবং সিঙ্ক এর টেম্পারেচার যদি বেশি হয়, T2 মাইনাস T1 এর টেম্পারেচার যদি ডিফারেন্সটা বেশি হয় তাহলে এফিসিয়েন্সিটা বাড়বে। efficiency will increase with the increase of temperature। দেখো 3 নম্বর হলো if T2 equal to T1, যদি সোর্স এবং সিঙ্কের টেম্পারেচার সেম হয় তাহলে উপরে কোয়ান্টিটি 0 হবে। তাহলে হচ্ছে কি হিট ক্যানট বি কনভার্টেড ইনটু ওয়ার্ক। যদি সোর্স এবং সিঙ্কের টেম্পারেচার সেম হয় তখন কিন্তু সেটা আর হিটকে আর কাজে কনভার্ট করা যাবে না। এই তিনটে হলো জাস্ট আউটকাম অফ দ্য কার্নোট সাইকেল। ফার্স্ট হলো যে 100% হিট ক্যানট বি কনভার্টেড ইনটু ওয়ার্ক, কারণ অ্যাবসলিউট জিরো ক্যানট বি অ্যাটেন্ড, এটা হলো একটা। তারপরে হলো যদি অবশ্য প্রশ্ন আসে এরকম why heat cannot be converted into 100% into work, তাহলে বলতে হবে যে efficiency equation হলো এটা। কারণ to be 100 efficiency to be 100 T1 should be 0 Kelvin, but 0 Kelvin cannot be attained, যদি অ্যাটেন্ড করা যাবে না সুতরাং এটা 1 থেকে সবসময় ছোট হবে বা 100% থেকে সবসময় কম হবে। তারপরে আমরা দেখো efficiency of কার্নোট সাইকেল, কার্নোট ইঞ্জিন or রিভার্সিবল ইঞ্জিন। এটা একটু যেহেতু রিভার্সিবল প্রসেস এটা একটা রিভার্সিবল হিট ইঞ্জিন বলতে পারি আমরা এটাকে। তাহলে এখানে দেখো এগুলো জাস্ট এখানে এগুলো কথাগুলো আগেই বলা হয়েছে। দেখো the isothermal work of কার্নোট ইঞ্জিন is countable। the isothermal work যেটা এটা কাউন্ট করা যাবে because of adiabatic step 2 এবং 4 ওটা ক্যান্সেল আউট হয়ে যায়। শুধু isothermal যে এক্সপানশন বা কম্প্রেশন ওই ওয়ার্কগুলোকে কাউন্ট করা হয়, কারণ অন্যগুলো তো সেম। অ্যাডাবিকটা হচ্ছে একে অপরের ক্যান্সেল আউট হয়ে যায়, সেজন্য ওগুলোতে স্টেপ 2 এবং 4 এর যেটা কাজ ওটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে আর কি। তাহলে এখানে জাস্ট এই কথাগুলোই বলা আছে। দেখো তারপরে হলো এখন দেখো ক্যান্সেল আউট। সো দেখো we know that the maximum work that can be obtained from a system is by reversible isothermal expansion। কারণ রিভার্সিবল isothermal expansion হচ্ছে ম্যাক্সিমাম ওয়ার্ক। তাহলে এখন যে এফিসিয়েন্সি যেটা এই এফিসিয়েন্সি হলো ইঞ্জিনের ম্যাক্সিমাম এফিসিয়েন্সি। And similarly the minimum work done on the system by a reversible, আর রিভার্সিবল ওয়ার্কে সিস্টেমের উপর যে কম্প্রেশনের কাজ হয় সেটা মিনিমাম। তাহলে ওয়ার্ক ডান এক্সপানশন ইজ ম্যাক্সিমাম আর ওয়ার্ক ডান অন দ্য সিস্টেম ইজ মিনিমাম, তাহলে নেট ওয়ার্ক হবে কি ম্যাক্সিমাম। So it is clear that the reversible work done by the gas in the Carnot cycle is going from the state A to B is the maximum. On the other hand, the work done on the system at T1 degree going from C to D in the compression is the minimum. কারণ work done হচ্ছে maximum আর done by the system is maximum, আবার work done on the system is minimum, তাহলে work done overall যে process সেটা হচ্ছে maximum।
So under the certain condition the work done by Carnot cycle is the maximum. মানে Carnot cycle উপরে ওয়ার্ক আর বাড়ানোর কোনো স্কোপ নাই। তাহলে এখন হচ্ছে কনসেপ্ট অফ এন্ট্রপি, মানে এই যে কার্নট সাইকেল থেকে কিন্তু কনসেপ্ট অফ এন্ট্রপিটা আসছে। সেটা হলো কিভাবে আসছে, অনেক সময় পরীক্ষা আসে এরকম, হাউ ডাজ কার্নট সাইকেল লিড টু দ্য কনসেপ্ট অফ এন্ট্রপি, মানে কার্নট সাইকেল থেকে এন্ট্রপি কনসেপ্টটা কিভাবে আসলো সেটা দেখাও, মানে ওখান থেকে এন্ট্রপিটা আসছে। আর সেই এন্ট্রপিটাকে আজকাল ওয়ার্ডলি ইউজ করা, যে কোনো কাজে এটা ইউজ করা হয়। দেখো কিভাবে আসছে, দেখো আমরা দেখছি কি যে এফিসিয়েন্সি ইকুয়াল টু কি Q2 প্লাস Q1 ডিভাইডেড বাই Q2, অথবা এর সময় লিখতে পারি যে Q2 মাইনাস T1 ডিভাইড বাই T1, অথবা লিখতে পারি এটাকে ভাগ করে লিখতে পারি 1 প্লাস Q1 বাই Q2 ইকুয়াল টু 1 মাইনাস T1 বাই T2, অর লিখতে পারি Q2 ডিভাইড বাই T2 এবং Q1 ডিভাইড বাই T1 মাইনাস এটা ইকুয়াল টু এটা, অথবা লিখতে পারি যে Q2 ডিভাইড বাই T2 এবং Q1 ডিভাইড বাই T2 ইকুয়াল টু 0, অথবা লিখতে পারি যে এই সাইকেলের জন্য সামেশন অফ কিউ ডিভাইড বাই টি ইজ এ কনস্ট্যান্ট। তাহলে দেখা গেল কি সবগুলো প্রসেস সামেশন করার পরে দেখা যাচ্ছে এন্ট্রপি একটা সাইকেলে কি হচ্ছে, যে পজিশন থেকে আরম্ভ হয়েছে সাইকেল ঘুরে আবার ওই পজিশনে চলে আসছে। আমরা বলতে পারি কি ইট ইজ এ সাইক্লিক প্রসেস। তোমরা স্টেট ফাংশনে পড়েছো যে ফর ক্রাইটেরিয়া অফ স্টেট ফাংশন হলো যে ফর এ কমপ্লিট সাইকেল চেঞ্জ ইন স্টেট ফাংশন ইজ 0। আর যেহেতু এখানে দেখো আমরা কিউ হচ্ছে কি অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব, আবার এখানে টি হচ্ছে যে টেম্পারেচারটা হিট অ্যাবজর্ব, এখানে এটাকে সামেশন করে লেখা হয়েছে। দুটো আছে T2 বাই Q2 ডিভাইড বাই T2, Q1 ডিভাইড বাই T1, অথবা লিখতে পারি যে সামেশন অফ ফর এ সাইক্লিক প্রসেস সামেশন অফ Q ডিভাইড বাই T এই যে 1 আর 2 ডিভাইড ইকুয়াল টু 0। তাহলে কি হচ্ছে ফর যদি কোন একটা কিছুর একটা সাইক্লিক প্রসেসে যদি কোনো প্যারামিটারের চেঞ্জ 0 হয় তাহলে সেটা হলো স্টেট ফাংশন। তাহলে হচ্ছে কি যে কিউ ডিভাইড বাই টি ইজ এ স্টেট ফাংশন। এখন এই স্টেট ফাংশনের নামটা দেওয়া হয়েছে, দেখো দেওয়া হয়েছে এন্ট্রপি। দেখো দো দ্য অ্যাবভ ইকুয়েশন হ্যাজ বিন ডিরাইভড ফর এ পার্টিকুলার টাইপ অফ cycle and described by the Carnot, and it can be shown that this equation holds for any reversible cycle. এটা কার্নট সাইকেলের জন্য দেখা হয়েছে যে সামেশনটা 0, কিন্তু এটা যে কোনো রিভার্সিবল সাইকেলের জন্য এটা ভ্যালিড। সেটা কিভাবে দেখো, এনি রিভার্সিবল সাইকেল, দেখো এনি রিভার্সিবল সাইকেল ইনভলভিং এ আইডিয়াল গ্যাস may be thought of being made up of large number of Carnot cycle as shown below. দেখো যে কোনো একটা সাইক্লিক প্রসেস, মনে করো সাইক্লিক প্রসেস এখানে দেখানো হচ্ছে, এখানে গ্রাফটি দেখানো হচ্ছে। দেখো ধরো প্রেসার ভলিউম গ্রাফ, ধর এ হচ্ছে একটা স্টেট আর বি হচ্ছে একটা স্টেট। আমরা মনে করো এ থেকে বিতে আসলাম এই কার্ভ দিয়ে, আমরা এ থেকে বিতে আসলাম, আবার বি থেকে আবার এতে চলে গেলাম এই কার্ভ দিয়ে। তাহলে এটা হচ্ছে কি এ টু বি একটা পাথ, আবার বি থেকে এ হচ্ছে আরেকটা পাথ। এখন দেখো আমরা এই পার্টটা এইভাবে না গিয়ে আমরা এই পার্টটাকে হিউজ নাম্বার অফ কার্নট সাইকেলে ভাঙতে দিলাম। এটা একটা কার্নট সাইকেল, 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 যদি লার্জ নাম্বার অফ কার্নট সাইকেল করি তাহলে হবে কি এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, এটা ক্যান্সেল আউট হয়ে যাবে, কারণ অ্যাডাবলিক প্রসেসে এক্সপানশনে আবার কম্প্রেশনের কাজ হচ্ছে ইকুয়াল, তাহলে ওটা ক্যান্সেল আউট হয়ে যাবে। আর এই সাইকেলের সংখ্যা যদি ইনফিনিট নাম্বার হয়, এখন দেখো এই জিগজ্যাগ পাথ যেটা এখান থেকে এখানে আসলাম, আবার এখানে আসলাম, আবার এখানে আসলাম, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, তাহলে আমরা জিগজ্যাগ পাথে এখানে আসতে পারি। আবার এই জিগজ্যাগ পাথে কিন্তু আমরা এতে চলে যেতে পারি। কিন্তু যদি এই সাইকেলের সংখ্যা ইনফিনিট নাম্বার হয় তখন এই জিগজ্যাগ পাতা জিগজ্যাগ থাকবে না, সেটা হয়ে যাবে কার্ভ পাথ। তাহলে আমরা কার্ভ পাথে এখানে আসলাম, আবার এখানে, আবার এখান থেকে চলে আসলাম। তাহলে প্রত্যেকটা সাইকেলের জন্য যেহেতু কিউ বাই টি ইকুয়াল টু 0, তাহলে ডিকিউ রিভার্সিবল যদি আমরা মনে করি যে একটা সাইকেলের জন্য, তাহলে সামেশন অফ ডিকিউ রিভার্সিবল ডিভাইড বাই টি ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট, এটা হবে একটা থার্মোডাইনামিক প্যারামিটার, এবং সেটা হচ্ছে এন্ট্রপি। দেখো এখানে এটাই বলা আছে, এখানে দেখো এই যে এখানে দেখো, সো the outside boundary of a small cycle shown as the zigzag path follow closely to the path of the general path ABA, and all the steps in the Carnot cycle falls inside
ইনসাইড দ্য বাউন্ডারি উইল ক্যান্সেল আউট, কারণ একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, মানে যদি খুব ছোট হয় তখন দুইটা নিউমেরিক্যালি সেম হবে, সেম হলে ওটাকে আমরা ইগনোর করতে পারি। তাহলে আমরা কি করতে পারি, এ থেকে বিতে আসতে পারি। তাহলে আমরা যদি সামেশন করি তাহলে আমরা লিখতে পারি এইভাবে যে সামেশন অফ কিউ রিভার্সিবল ডিভাইড বাই টি ইকুয়াল টু 0, কারণ সামেশন দেওয়া হচ্ছে এই জন্য যে নিউমারাস কার্নট সাইকেল, নিউমারাস কার্নট সাইকেলের জন্য কিউ রিভার্সিবল ডিভাইড বাই টি ইকুয়াল টু 0, অথবা আমরা যেটা সাইক্লিক প্রসেস আমরা ইন্টিগ্রেশন ওভার সাইকেল লিখতে পারি এইভাবে, যে ইন্টিগ্রেশন ওভার সাইকেল লিখতে পারি এইভাবে, দ্য ইনফিনিট নাম্বার অফ কার্নট সাইকেল দ্য সামেশন ক্যান বি রিপ্লেস বাই দ্য ইন্টিগ্রাল। কারণ যদি মানে সাইকেলগুলো অনেক সংখ্যা হয়, নিউমারাস হিউজ নাম্বার, ইনফিনিট নাম্বার, তাহলে হবে কি যে জিগজ্যাগ পাটা জিগজ্যাগ থাকবে না, সেটা কার্ভ হয়ে যাবে, কার্ভ হয়ে এ থেকে বিতে আসবো, আবার একই কার্ভে আবার বি থেকে এতে চলে যাব। তাহলে আমরা হলো কি ওই এক পাতে এতে বিতে আসলাম, আবার আরেক পাতে এতে গেলাম, তাহলে এই পথে গিয়ার জন্য সব লিখতে পারি যে ইন্টিগ্রেশন ওভার দ্য সাইকেল equal to হবে dq reversible divided by t, and this indicate that the relation q reversible divided by t defined as the state function, এবং এটা তাহলে যেহেতু এটা ওভার দ্য সাইকেল যদি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয় তাহলে এটা হলো স্টেট ফাংশন, যেহেতু স্টেট ফাংশন তাহলে and this state function is given the name of entropy as usually significance defined by ভাবে যেহেতু for a small change equal a small change in entropy equal to dq reversible divided by t, যদি টি টেম্পারেচারে ডিকিউ অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব করে রিভার্সিবলি, তাহলে এন্ট্রপি চেঞ্জ উইল বি ইকুয়াল টু ডিএস, তাহলে ডিএস ইকুয়াল টু ডিকিউ রিভার্সিবল ডিভাইড বাই টি। আর যদি আমরা এন্ট্রপি হোল বের করতে চাই সেটা হলো এন্ট্রপি ইকুয়াল টু এটাকে ইন্টিগ্রেশন করতে হবে এটার উপর, আবার একটা সাম ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে এখানে ইন্টিগ্রেশন করার পরে। আর যদি দেখা যায় যে না আমরা এই স্টেট এ থেকে বিতে গেলাম তাহলে এন্ট্রপি চেঞ্জ কত হবে, সেটা হবে এই যে ডেল অফ এস ইকুয়াল টু হবে এন্ট্রপি এট বি মাইনাস এন্ট্রপি এট এস, অথবা লিখতে পারি ইন্টিগ্রেশন ওভার এ টু বি ডিকিউ রিভার্সিবল ডিভাইড বাই টি। তাহলে আমরা এই ইকুয়েশনকে ইন্টিগ্রেশন করে আমরা এ থেকে বি স্টেটে গেলে পরে কোন একটা সিস্টেম তার এন্ট্রপি কত হবে সেটা আমরা বের করতে পারবো। জাস্ট দিস সিগনিফাইজ দ্যাট ইন গোয়িং ফ্রম স্টেট বি টু এ টু বি the change in entropy is value of the integral on the right hand side of the equation, এটা ইকুয়েশন করলে আমরা এ থেকে বি তে পাবো, and the entropy of change, দেখো entropy change going from a b to a will be given by this, কিন্তু আবার দেখো সাইক্লিক প্রসেস দুইটা দেখবে নিউমেরিক্যালি দুইটাই ইন্টিগ্রেশন করলে পরে সেম হবে, জাস্ট নিউমেরিক্যাল সেম ভ্যালু বাট অপোজিট ইন সাইন। তাহলে এখন আমরা লিখতে পারি এখানে যে এখন দেখো সাম অফ দি ডিকিউ টার্মস ফর কমপ্লিট সাইকেল এটা গুলো আবার 0 হবে। সো ইন আদার ওয়ার্ড দ্য চেঞ্জ ইন এন্ট্রপি ইন গোয়িং ফ্রম স্টেট এ টু বি by path 1 is numerically equal to the going from B to A by the difference path. So this can only be true if the entropy is a state function and is independent of the way, it is independent of the way in which the state is reached. So that is the entropy is a state function. এখানে entropy state function আমরা এখান থেকে দেখলাম, তাহলে entropyটা হচ্ছে state function। এখন এখানে আর কি আছে, আর কিছু নাই, এটাই শেষ আর কি। তাহলে এটাই শেষ। তাহলে এখন আমরা আজকে দেখলাম যে ফার্স্ট অফ সেকেন্ড অফ থার্মোডাইনামিক্স দেখলাম, কার্নট সাইকেলটা দেখলাম, এবং কার্নট সাইকেল থেকে কিভাবে এন্ট্রপি কনসেপ্টটা আসছে সেটা আমরা দেখলাম এখান থেকে। ঠিক আছে, তাহলে আমরা আমরা দেখি আচ্ছা তোমরা ওই যে ড্রপ বক্সে তোমাদের না ইয়েটা রোল নাম্বারটা দিয়ে দিও আর কি, তো ড্রপ বক্সে তোমাদের রোল নাম্বারটা দিয়ে দিবে, তাহলে আমি ওইটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করবো আর কি। ঠিক আছে, তাহলে আমরা আজকে এতটুকুই থাক। হ্যালো, জি স্যার। শুনে তাহলে তোমরা যে ড্রপ বক্সে তোমাদের রোল নাম্বারটা দিলে হবে আর কি, রোল নাম্বারটা দিও, তাহলে আমি ওটা অ্যাটেন্ডেন্স হিসেবে কাউন্ট করবো আর কি, সেভ করে অ্যাটেন্ডেন্স হিসেবে সেভ করে রাখবো। আর তোমরা একটু আলাপ করে নিও যে ক্লাসটা শনিবারে হবে না সোমবারে হবে আর কি, সোমবারও নিতে পারবো কোনো অসুবিধা নেই, এই সোমবারও নেওয়া যাবে কোনো অসুবিধা নেই। তো তোমরা একটু ইয়ে করো, আর মঙ্গলবার হলে পাশাপাশি হয়ে যায় সেজন্য আমি এটা শনিবার দিচ্ছি আর কি, শনিবার হলে আমার জন্য সুবিধা এই আর কি। আমার যাওয়াটা একটু যে কোনো কারণে একটু লেট হয়ে যাচ্ছে, তো সুতরাং ওই মিরান স্যারও থাকবে আর আমিও থাকবো, আর আমি গেলে পরে আবার দরকার পুনরায় একটু আলোচনা করে দিব। আর এটা যে হ্যান্ড আউটটা আমি তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি আর কি, এটা এখনই পাঠিয়ে দিচ্ছি, তোমরা এটা বারবার পড়তে থাকো, তারপরে পরে কোথাও প্রবলেম হলে আমরা আগামী ক্লাসে জাস্ট প্রথমে আলোচনা করব যে কোথায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে, আমি এটা তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি এখন এই ইতে।